নমস্কার। ডিডি বাংলার 50 বছরের জন্মদিনে সবাইকে স্বাগত। সুনেরা সফর উইথ জলি এই চ্যানেলের ছোট্ট শ্রদ্ধার্ঘ্য আজকের পর্বে একটা ছোট্ট ঘটনা বলবো। আমাদের একজন ডিরেক্টর ছিলেন, তিনি আমাকে বলেছিলেন, যেহেতু আমি সিঙ্গেল প্যারেন্ট, আমাকে বলেছিলেন যে এই জন্মে ভালো মা হন, পরের জন্মে ভালো প্রডিউসার হবেন। কারণ উনি জানতেন আমি খুব কাজ পাগল মানুষ। তো তারপরে উনি রিটায়ার করেছেন, আমি রিটায়ার করেছি, অনেক বছর আমাদের যোগাযোগ নেই। কিন্তু এই রেকর্ডিংটা করতে যখন আমি গিয়েছিলাম ওনার বাড়িতে, উনি আমাকে বলেছিলেন যে আপনার জন্য আমার গর্ব হয়, আপনি শুধু ভালো মা হননি, ভালো প্রডিউসারও হয়েছেন। তো এইরকম মানুষদের পেয়েছি বলেই বোধ হয় চাকরি জীবনে ভালোভাবে কাজ করতে পেরেছি বা উৎসাহ পেয়েছি। শুনবো তাঁর কথা। 1975 সালের 9ই আগস্ট আনুষ্ঠানিকভাবে কলকাতা যুদ্ধেশ্বরের শুভ উদ্বোধন হলো। এটা জানি আমরা, সেই অর্থে 50 বছর পূর্ণ হলো। কিন্তু আর আগে একটা কাহিনী আছে। অর্থাৎ সম্ভবত 1974 শীতকালে, এই নভেম্বর ডিসেম্বর হবে, তখন কলকাতাবাসী দূরদর্শন চাক্ষুষ করেছিল খেলার মাধ্যমে। তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী সিদ্ধার্থ চক্র রায়, তার উদ্যোগে কলকাতাবাসী ইন্ডিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখলো 5 দিন ধরে। এই প্রথম তাদের অভিজ্ঞতা হলো টেলিভিশন চাক্ষুষ দেখার। আমরা তখন ছিলাম, আমি ও শ্রীযুক্ত বিভাস বসু, আমরা ছিলাম ট্রেনিং নিতে দিল্লি দূরদর্শনে। এবং দিল্লি দূরদর্শনের সৌজন্যেই এই খেলা দেখা সম্ভব হলো। আবার 1975 গোড়ার দিকে, সম্ভবত ফেব্রুয়ারিতে, বিশ্ব চ্যাম্পিয়নশিপের টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের আসর বসলো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তখনও প্রায় মাসখানেক ধরে আমরা খেলা দেখলাম টেলিভিশনে। কলকাতা যুদ্ধেশ্বরের অস্থায়ী অফিস চালু হয়েছিল আকাশবাণী কলকাতায়, দোতলায়। তখন শ্রীমতী শিপ্রা রায়, এখন বহুদিন হলো প্রয়াত, বিভাসদা এবং আমি, এই 3 জন মিলে আমরা ওখানে চালু করলাম অস্থায়ী অফিস। কী করতাম আমরা? ফিক্সড পয়েন্ট চার্ট, সেই চার্ট নিয়ে তারপরে দিল্লি দূরদর্শন থেকে নানা রকম নির্দেশ ছিল, আদেশ ছিল, সেই সব নিয়ে আমরা আলোচনা করতাম এবং প্রাথমিক কাজগুলো সারতাম। কারণ তখনও শ্রীমতী কুমারী মীরা মজুমদার তখনও ব্যাঙ্গালোর থেকে এসে পৌঁছননি, বা পুনে থেকে ট্রেনিরা তখন এসে পৌঁছননি। আমি মূলত স্পোর্টস দেখতাম, খেলা অনুষ্ঠান করতাম। প্রচুর লাইভ টেলিকাস্ট হতো, যা অন্যান্য কেন্দ্রের হয় না। সেগুলো আমরা পরীক্ষামূলকভাবে চালু করতাম। যেমন বলুন, ভলিবল, টেনিস, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, কাবাডি ইত্যাদি। যখন স্পোর্টস দেখতাম, তখন কিছু স্টলওয়ার্স, তাদেরকে নিয়ে একটা বায়োগ্রাফিক্যাল ডকুমেন্টারি করতাম। নাম দিয়েছিলাম জুম ইন। টাইগার পাটাউরি, তাকে নিয়ে প্রোগ্রাম করছে। একটা ছোট্ট কথা বলি, নরেশ কুমারের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। আশিস রায়, বিবিসির বিখ্যাত কমেন্টেটর, তিনি তখন ইন্টারভিউ করছেন। সঙ্গে শর্মিলা ঠাকুর আছেন। দেখা গেল হয়তো তার কোল থেকে ছিটকে একটা ছোট ছেলে বেরিয়ে এলো। ক্যামেরাম্যান জিজ্ঞেস করছে, কী করবো স্যার? আমি ইঙ্গিতে বললাম, চলুক। সেই ছোট ছেলেটি আবার এদিকে ঘুরে আবার তার মার করে ফিরে এলো। এই ছোট ছেলেটি হচ্ছে সেফ আলী খান আজকের। যাই হোক, বলতে চাইছি যে এই জুমিনের মাধ্যমে আমরা সেই সময় পঙ্কজ রায়, চুনি গোস্বামী, পি.কে. ব্যানার্জি, তুলসীদাস বলরামান, দত্ত ফারকার, কেশব দাস, সেরকম ক্লোজ আপও চালু করেছিলাম। ক্লোজ আপ অর্থে ফিল্ম স্টারদের নিয়ে প্রোগ্রাম। এটা যেমন স্পোর্টস স্টারদের নিয়ে হলো, ফিল্ম স্টারদের নিয়ে। বলতে ভুলে গেছি, জুমিন প্রোগ্রামে টাইগার অফ দ্য স্লোজ যাকে বলে, তেনজিং নোরকে নিয়েও আমরা অনুষ্ঠান করেছিলাম।
এভারেস্ট বিজয়ী নওয়াং গম্যকে নিয়ে আমরা অনুষ্ঠান করেছিলাম। যাকে জুমের কথা ক্লোজ আপের কথা বলছি, আমরা প্রথমে সুপ্রিয়া চৌধুরী, মনে আছে তখন ট্রান্সমিশন হতো 9:30 শেষ হতো 10 মিনিটে ইংরেজি খবর দিয়ে। তারপর আমরা রাত্রি 11টার সময় সারা রাত ধরে, অলমোস্ট সারা রাত, বোধহয় 2:30 মতো হয়ে গেছিল শুটিং করতে করতে, অনুষ্ঠান রেকর্ডিং করতে করতে। বরুণ চন্দ্র সীমাবদ্ধ খ্যাত, তিনি বোধহয় সুপ্রিয়া চৌধুরী ইন্টারভিউ নিয়েছিলেন। ঝড় ঝড়ে রাত ছিল, কিন্তু অনুষ্ঠানটা খুব ভালো উতরে গিয়েছিল। সেরকম আরও অনেকে ছিলেন। পরবর্তীকালে ভানু বন্দ্যোপাধ্যায়, তাকে ইন্টারভিউ করেন মঞ্জু দে, আবার মঞ্জুতে ইন্টারভিউ করলেন ভানু বন্দ্যোপাধ্যায়কে, দিলীপ রায়, সাবরি চ্যাটার্জি, সব মনে, হ্যাঁ, পূর্ণেন্দু পত্রী মাধবী মুখোপাধ্যায়কে মাধবী দেবীকে অনুষ্ঠান করলেন। আবার মাধবী দেবীও তাকে জিজ্ঞাসাবাদ করলেন। এইভাবে নতুন ফরম্যাটে আমরা এই ক্লোজ আপ অনুষ্ঠান চালু করেছিলাম। এখানে আরেকটা কথা বলি, যখন স্পোর্টসে সরাসরি চলে এলাম, তখন আপনারা জানেন সবাই যে 81 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা ভাগীরথী পক্ষে হয় বহরমপুরে, জঙ্গিপুর থেকে বহরমপুরে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। আমাদের চিঠি উত্তরে বিশ্ব সাঁতার সংস্থা বলেছে যে এটাই হচ্ছে নদীপক্ষে দীর্ঘতম লংগেস্ট সুইমিং কম্পিটিশন, 81 কিলোমিটার। সুইমিং ম্যারাথন যাকে বলে, সংক্ষেপে সুইমাথন। এই সুইমাথন অনুষ্ঠানটি ডকুমেন্টারি আমরা ইটালি থেকে 12 পালেরমো স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের পক্ষ থেকে আমরা অ্যাওয়ার্ড পেয়েছিলাম। কলকাতা দূরদর্শনের অধিকর্তা পদে বসলাম। 2000 সাল। শুনলাম, বসতে না বসতেই শুনলাম যে তদানীন্তন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সির উদ্যোগে মিলেনিয়াম ট্রফি হচ্ছে। এটা আন্তর্জাতিক কম্পিটিশন। আমি মহা মুশকিলে পড়লাম এই কারণে, সবে তো রিকভার করেছি। আমার স্পোর্টস প্রডিউসার মিলন নস্কর তখন কেরালাতে কোজিকোড়ে ডাইরেক্টরের ইনস্ট্রাকশন অনুযায়ী আর একটা অনুষ্ঠান করছে। আমার কোনো স্পোর্টস প্রডিউসার নেই। আমি তখন ঠিক করলাম যে না, আমি লাইভ টেলিকাস্ট করব। আমি বেলা 12টা নাগাদ পর্যন্ত আমি কেন্দ্রে কাজকর্ম করে মাঠের জন্য রওনা হতাম। 2টো করে ম্যাচ হতো। যে এই প্রথম দূরদর্শনের ইতিহাসে 12টা ক্যামেরা আমরা চালু করেছিলাম, এই প্রথম, এবং 4টে স্লো মোশন, এবং এটা উচ্চ প্রশংসিত হয়েছিল এই খেলার কাভারেজ। একদিন খবর পেলাম, লাইভে কাজ করছি, প্যানেলে বসে কাজ করছি, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে খবর এলো যে এত সুন্দর কাভারেজ, এত ভালো কাভারেজ, ইন্টারন্যাশনাল মানের কাভারেজ, এই জন্য দূরদর্শনকে স্পেশাল ট্রফি দেওয়া হবে। কে নেবেন? আমি তো মুশকিল পড়লাম। সমস্যা দিন রেফার করলাম, ফোন করলাম আমার বসকে, ডেপুটি ডাইরেক্টর জেনারেল স্পোর্টস। তিনি বলে, তুমিই নেবে? আমার কে নেবে? শুনে খুব ভালো লাগলো যে যখন উইনার, রানার্স, বেস্ট প্লেয়ার ইত্যাদি ইত্যাদি সব ট্রফি বিতরণ হলো মঞ্চে, যুবভারতী ক্রীড়াঙ্গনে, যখন কলকাতা দূরদর্শনকে স্পেশাল ট্রফি দেওয়া হলো, এবং আমি সেটা গ্রহণ করলাম। যে পুজোর সময় একটা অত্যন্ত ভালো কিছু করতে হবে, এমন কিছু যা আগে কেউ কখনো করেনি, কোনো টেলিভিশন চ্যানেল করেনি। সেটা হলো পুজোর লাইভ কাভারেজ। আমরা ঠিক করলাম যে বেলুড়মঠ থেকে এই পুজো আমরা লাইভ টেলিকাস্ট করবো। সেই জন্য ডিএসএনজি, ডিরেক্ট ডিজিটাল স্যাটেলাইট নিউজ গ্যাদারিং, এটা আমাদের সংগ্রহ করতে হবে। আমরা সেই অনুযায়ী দিল্লিকে লিখলাম, দিল্লি পাঠিয়েছিল। অর্থাৎ 2000 সাল থেকে সেই যে চালু হয়েছে বেলুড়মঠ থেকে দুর্গাপূজা, স্বামীজি প্রবর্তিত দুর্গাপূজা লাইভ টেলিকাস্ট, সেটা এখনও চলছে। মনে হয় আরও অনেক অনেক বছর চলবে। যেমন চলছে আকাশবাণীতে মহালয়া অনুষ্ঠান, পরীক্ষা স্পেশাল। অর্থাৎ যেসব ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা গৃহশিক্ষক নিযুক্ত করতে পারে না, তাদের জন্য বিশেষ করে আমরা পরীক্ষার বেশ কয়েক মাস আগে থেকে সুযোগ্য শিক্ষক শিক্ষিকা নিয়ে আমরা লাইভ প্রোগ্রাম করতাম এবং ছেলেমেয়েদের প্রশ্নের উত্তর দিতাম।
বহুকাল আগে যখন আমি প্রোগ্রাম এক্সিকিউটিভ ছিলাম, স্পোর্টস করতাম, তখন ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ খেলা হচ্ছে, আমরা একটা গার্ডেন অফ ইডেন গ্রিটস ইউ এই আর গানটা আমি রচনা করেছিলাম, লিখেছিলাম, এবং সেটা সুরারোপ করে আমরা মন্তাজে ইউজ করেছিলাম। সেটিও নভেল প্রথমবার হলো। আরেকটা কথা মনে পড়ছে, যখন 2000 সালে আমি এলাম, 75 থেকে 2025 বছর পূর্ণ হলো, অরুণ জেটলি মহাশয়ের সভাপতিত্বে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা বিরাট উৎসব করেছিলাম, অনুষ্ঠান করেছিলাম। সেখানে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে আমরা সম্মাননা জানিয়েছিলাম, এবং সেখানে কলকাতা তো বটেই, বম্বে থেকেও সঙ্গীত শিল্পীরা এসেছিলেন। এইবার আমরা নতুন ফিক্স পয়েন্ট চার্টে ঢোকালাম অনেক নতুন নতুন প্রোগ্রাম, লাইভ, ডায়াল ইন, ইন্টারাক্টিভ, ইনোভেটিভ প্রোগ্রাম। কি হতে চাই, আইন আদালত, হ্যালো ডাক্তারবাবু, কথায় কথায়, অনন্যা, যুক্তিতক্ক, এই তো লাইভ প্রোগ্রাম গেল 8টা থেকে 8:30টার মধ্যে। রূপকথা, মন্তাজ, লিরিক্যাল মন্তাজ, এই প্রথম গানের সুরে সুর মিলিয়ে লিরিক্যাল মন্তাজ তৈরি হলো। এছাড়াও আমরা অনেক প্রোগ্রাম চালু করেছিলাম, যেমন ক্লাসিক্যাল মিউজিকের উপর আমরা যথেষ্ট জোর দিয়েছিলাম। সুরসভা লাইভ হতো, আমরা জোর দিয়েছিলাম অমৃত কথা, আজকে রান্না, হাস্যরস পরিবেশনের জন্য রঙ্গব্যঙ্গ, রঙ্গ তামাশা ইত্যাদি, রঙ্গরস, ক্যামেরা চলছে, ব্যান্ড এসে গেল, আমরা নাম দিলাম অন্য গান। যুক্তিতক্ক তো এখন সকলেই, সব চ্যানেলই যুক্তিতক্ক চলছে, কিন্তু এটা আমরাই প্রথম চালু করেছিলাম অনুষ্ঠান। আমার মনে পড়ে যখন সুন্দরবন ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হচ্ছে, তদানীন্তন মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্টুডিওতে আছেন, লাইভ স্টুডিওতে, তখন ছোট্ট একটি ছেলে, নাম তো জানি না, মনে নেই, 10 বছর মতো বয়স হবে, সে তখন মুখ্যমন্ত্রীকে বলছেন, স্যার আমি কিন্তু সুন্দরবনের ছেলে, অমুক নামটা মনে নেই, আমি কিন্তু এখন পর্যন্ত কলকাতা দেখিনি, আমি স্যার কলকাতা দেখতে চাই, আমি এবং আমার বন্ধু বান্ধবরা, স্কুলের বন্ধুরা। তখন সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী উত্তর দিলেন, অবশ্যই তুমি আসবে, আমি সেই ব্যবস্থা করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখতে থাকুন সুনহেরা সফর উইথ জলি। নমস্কার।